আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত, আইন উপদেষ্টা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। ছাত্র আন্দোলনে বিজেপির 103 সদস্য আহত হয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা উচিত, আইন উপদেষ্টা। সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এটা অবশ্যই বাতিল করা উচিত। শুধু সাইবার নিরাপত্তা আইন নয়, পর্যায়ক্রমে সব কালো আইন বাতিল করা হবে। আমরা সাইবার আইনটি নিয়ে আরো মতামত নেব। প্রয়োজনে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে। বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এটি। বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সাইবার নিরাপত্তা আইন 2023 সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তব্যদের আলোচনার প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। আইন মন্ত্রণালয় এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ডক্টর আসিফ নজরুল। এ সময় আইন উপদেষ্টা জানান, সাইবার নিরাপত্তা আইনের দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো সরকার দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইন প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবেন। মতবিনিময় সভায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বর্ণমূলক আইন হিসেবে পরিচিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন নয়, পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার অংশীজন সহ আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, সাইবার নিরাপত্তার জন্য আইন করা হলেও অতীতে এটি ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ভিন্নমত দমনে। আইনটি বাতিল করা উচিত। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাক্রমে সংবিধান অনুযায়ী ব্যক্তির সাইবার সুরক্ষা এবং ধর্ম ও নারী অধিকার সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব দিয়ে নতুন আইন করা যেতে পারে। বক্তারা আরো বলেন, বিতর্কের মুখে ডিজিটাল নিরাপত্তা আইন সরকার বাতিল করলেও সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে আগের প্রায় সব কানুনই বহাল রাখেন। তাই বেশিরভাগ ক্ষেত্রেই এই আইনের অপ্রয়োগ হয়েছে এবং এখনো এর সুযোগ রয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত 8টি সাইবার ট্রাইব্যুনালে এই আইনের আওতায় মামলায় দাঁড়িয়েছে 5,818টি। এইসব বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সব মামলা চাইলেই বাতিল করা যায় না। অনেকের মনেই প্রশ্ন আছে, বিগত ফ্যাসিস্ট সরকারের দায়ের হওয়া কারো মামলা বাতিল হচ্ছে, আবার কারো মামলা কেন বাতিল হচ্ছে না। কিন্তু এখানে সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে, এটিও জানা দরকার। কারণ সব মামলা একই স্টেজে নয়। হয়তো কোনোটির সাজা হয়েছে, আবার হয়তো কোনোটির সাজার চার্জশিট দাখিল করা হয়েছে, আদালতে বিচারাধীন আছে। তাই এসব বিষয় বিবেচনা করেই সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। পরিবর্তন বা সংশোধনের মাঝে সময়টুকুতে কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তথ্য উপদেষ্টা। অনুষ্ঠানে তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইন মানুষের কাছে অনাস্থার জায়গা থেকেই যাবে। তাই আইন সংশোধন বা নাম রাখাকে সমর্থন করা যায় না। আইনের পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন বা সংশোধনের মাঝে সময়টুকুতে এটিকে স্থগিত বা কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে এই আইনের আওতায় আর কোনো মামলা না হয়। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ছিলেন নওগাঁ 1 আসনের সংসদ সদস্য। সাপাহার, কোষার ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 1 সংসদীয় আসনের 2008, 2014 ও সবশেষ 2024 সালের জাতীয় নির্বাচনে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2018 থেকে 2024 সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে। দলীয় পদ আর ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট, যার মূল লক্ষ্য ছিল শুধু অবৈধভাবে অর্থ উপার্জন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য নেতা মন্ত্রীদের মতো সাধন চন্দ্র মজুমদার আত্মগোপনে চলে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি করে হত্যার অভিযোগে একাধিক মামলায় তাকে আসামি করা হয়। নওগাঁতেও একাধিক মামলার আসামি হয়েছেন তিনি। ছাত্র আন্দোলনে বিজেপির
বিজিবির 103 সদস্য আহত হয়, বেশ কয়েকজন পুলিশের গুলিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির একজন সদস্য নিহত হন আর আহত হন 103 জন। এদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছিল পুলিশের গুলিতে। ঢাকা পিলখানায় বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান বাহিনীটির মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী। বিজিবির ডিজি বলেন, ছাত্র আন্দোলনে আহত বিজিবির 103 সদস্যদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু সদস্য পুলিশের গুলিতে আহত হয়েছে। তারা একই জায়গায় পুলিশের সঙ্গে ডিউটি করছিল। অপর এক প্রশ্নের জবাবে বিজিবির ডিজি বলেন, বিজিবির কোনো সদস্য পালিয়ে নেই, বিজিবির কোনো অস্ত্র মিসিং নেই, তবে আন্দোলনে আমাদের কিছু গাড়ি পুড়ে গিয়েছে। বিজিবির প্রায় 57,000 জনবল রয়েছে জানিয়ে বাহিনীটির প্রধান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আমাদের শুধু 6 পয়েন্টের মোতায়েন করা হয়েছিল, কিন্তু কেন এত কম সদস্য মোতায়েন করা হলো সেজন্য টাইম টু টাইম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে বিভিন্ন মিটিং এ কৈফিয়ত দিতে হয়েছে। আন্দোলন দমাতে পুলিশ যেভাবে ভূমিকা পালন করেছে ঠিক একই ভূমিকা বিজিবির ইচ্ছা করেই পালন করছে না বলে বিজিবির কর্তৃপক্ষকে দোষারোপ করা হয়েছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী। বিজিবির মহাপরিচালক বলেন, বিজিবি যেহেতু সরকারি বাহিনী, সরকারি আদেশ রয়েছে, গ্রাউন্ডে সদস্যদের পাঠানো লেগেছে। পুলিশের চাইতে বিজিবির 15-20 গুণ বেশি পরমাস্ত্র আছে, কারণ বর্ডারে যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতায় থেকে প্রথম মোকাবেলা তাদেরই করতে হবে। এগুলো কোনোটাই ইচ্ছাকৃতভাবে আন্দোলনে মোতায়েন করা হয়নি। আন্দোলনে বিজিবির টহল পিকআপ গেলেও তারা এলএমজি নিয়ে যাননি বলে দাবি করেন ডিজি। বলেন, এলএমজি নিয়ে আমাদের কোনো সদস্য দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি, কারণ এলএমজি সম্পূর্ণ লোড থাকে। এর মাধ্যমে বিজেপির হাতে একটি প্রাণেরও মৃত্যু যেন না ঘটে, সেটিই আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। ছাত্র জনতার যৌক্তিক দাবিতে আন্দোলন করেছে জানিয়ে আশরাফুল সিদ্দিকী বলেন, জুলাই মাসের শেষ দিকে যখন গ্রেপ্তারের শুরু হলো তখন বিজেপিকেও গ্রেপ্তারের জন্য বলা হয়েছিল। বিজিবির কোনো সদস্য কাউকে গ্রেপ্তার করেনি। আমাদের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, আমরা তাও করিনি। ক্ষমতার পালাবদলের 2 মাস পর সংবাদ সম্মেলনে এসে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজেপির মহাপরিচালক। সার্বিক পরিস্থিতির কারণে এসব বলার বা পরিষ্কার করার সুযোগ এতদিন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আমরা তখন কিভাবে দায়িত্ব পালন করেছি, কিরকম চাপ ছিল তা আমাদের কমান্ডাররা জানেন।